এই ঘটনার পর থেকে রাজা সুবিদনারায়ণের বংশ নাকি ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। রাজার জীবনে নেমে আসে চরম বিষণ্ণতা, রাজ্যের ওপর দুর্ভাগ্য। গল্পের এই শেষ অংশটাও কিন্তু প্রতীকী দিক থেকে খুব শক্তিশালী। নিষিদ্ধ কাজ করা আর তার অবশ্যম্ভাবী করুণ পরিণতি, এটা তো পৃথিবীর অনেক লোককথারই একটা পরিচিত থিম। এখানে মানুষের তীব্র আবেগ, ভালোবাসা বা আকাঙ্ক্ষা কিভাবে যুক্তি বা নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে ট্র্যাজেডি ডেকে আনে, তারই একটা ছবি। মানে প্রেম, আত্মত্যাগ, অলৌকিকতা, নিষেধাজ্ঞা আর শেষে সেই নিষেধাজ্ঞা ভাঙার পরিণাম, এই সব মিলিয়েই গল্পটা এত দাগ কাটে। কিন্তু এই এগুলো কি শুধুই মনোরঞ্জনের জন্য, নাকি এর গভীরে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? মানে সেই সময়ের সমাজ, বিশ্বাস বা কোনো চাপা পড়া ইতিহাস? এই প্রশ্নগুলোই তো জরুরি। এই লোকগাথাগুলো তো শুধু গল্প নয়, এগুলো এক ধরনের সাংস্কৃতিক দলিলও বটে। হয়তো অক্ষরে অক্ষরে সত্যি নয়, কিন্তু এর ভেতরের প্রতীক, মোটিভ, বার্তা, এগুলো সেই সময়ের মানুষের ভাবনাচিন্তা, ভয়, বিশ্বাস, সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। এবার একটু কিংবদন্তির জগৎ থেকে বর্তমানে ফেরা যাক। দিঘিটা তো আজও আছে, আর তার আশপাশের পরিবেশেও কিছু সূত্র রয়েছে। যেমন ধরুন, আমরা শুরুতেই বলেছিলাম দিঘির পাশেই হজরত শাহ কুতুবুদ্দিন নামে একজন পীরের মাজার আর মসজিদ আছে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। একটা প্রাচীন দিঘি, যার সাথে জড়িয়ে আছে হিন্দু রাজারানীর গল্প, আর ঠিক তার পাশেই একজন মুসলিম পীরের সমাধি আর মসজিদ। এটা কি কোনো বিশেষ ইঙ্গিত দেয়? বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এরকম কিন্তু অনেক জায়গাতেই দেখা যায়। মানে ঐতিহাসিক বা ধর্মীয় স্থানগুলোতে বিভিন্ন সময়ের বিভিন্ন বিশ্বাসের চিহ্ন পাশাপাশি থাকে। আচ্ছা। একটা প্রাচীন জায়গা, যেটা হয়তো একসময় এক সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ছিল, পরে অন্য ধর্ম বা সংস্কৃতির মানুষের কাছেও সেটা পবিত্র বা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। শাহ কুতুবুদ্দিনের মাজারের উপস্থিতি হয়তো এটাই বলছে যে এই জায়গাটা পরবর্তী সময়ে মুসলিম সম্প্রদায়ের কাছেও একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। মানে দুটো ভিন্ন সময়ের বা বিশ্বাসের স্তর একই জায়গায় সহাবস্থান করছে। ঠিক। এটা হতে পারে যে আগের পবিত্রতার ধারণাটাই কন্টিনিউড হয়েছে, অথবা সম্পূর্ণ নতুন একটা অর্থ তৈরি হয়েছে সেখানে। স্থানীয়ভাবে আরও কিছু বিশ্বাস কিন্তু প্রচলিত আছে, যদিও সেগুলোর ঐতিহাসিক ভিত্তি তেমন নেই। যেমন কেউ কেউ বলেন দিঘির পশ্চিম পারে নাকি রাজা সুবিদ নারায়ণ আর তার দুই ছেলের কবরের মতো কিছু আছে, মানে ধ্বংসাবশেষ আর কি। আমাদের সূত্র বলছে এটা নিশ্চিত নয়, স্থানীয় ধারণা। হ্যাঁ। এই ধরনের বিশ্বাসগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এগুলো দেখায় যে স্থানীয় মানুষজন কিংবদন্তির চরিত্রগুলোকে শুধু গল্পের পাতায় আটকে রাখতে চায় না, তারা তাদের বাস্তব অস্তিত্বের সাথে জায়গাটাকে মেলাতে চায়। ঠিক। রাজা বা তার ছেলেদের কবর খোঁজার চেষ্টা, এটা আসলে গল্পটাকে মাটির আরও গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা। হ্যাঁ, হয়তো এর পেছনে কোনো ক্ষীণ ঐতিহাসিক সূত্র একসময় ছিল, যা এখন আর যাচাই করা মুশকিল। আর একটা বেশ ইন্টারেস্টিং লোকবিশ্বাস আছে রাজা সুবিদ নারায়ণকে নিয়ে। কি সেটা? শোনা যায় রানী কমলার ওই করুণ পরিণতির পর রাজা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, শোকে হোক বা অন্য কোনো আধ্যাত্মিক কারণে। এটাও কিন্তু প্রমাণিত নয়, লোকমুখে চলে আসা কথা। ধর্মান্তরের গল্প লোককথায় বা স্থানীয় ইতিহাসে এটা প্রায়ই যুক্ত হতে দেখা যায়। এর অনেক কারণ থাকতে পারে। যেমন ধরুন দুটো ভিন্ন সময়ের বা দুটো ভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা যোগসূত্র তৈরির চেষ্টা, অথবা কোনো ঐতিহাসিক চরিত্রকে পরবর্তী সময়ের প্রভাবশালী ধর্মের মধ্যে নিয়ে আসা, যাতে তার গুরুত্বটা বজায় থাকে বা নতুন মাত্রা পায়। আচ্ছা। আবার এটা কোনো গভীর আধ্যাত্মিক সংকট বা সামাজিক পরিবর্তনের প্রতীকী প্রকাশও হতে পারে। রানী হারানোর শোক থেকে রাজার ধর্মান্তর, এই ধারণাটা গল্পটা ট্র্যাজেডিকে অন্য একটা দিকে নিয়ে যায়, আর কমলা রানীর দিঘির পুরো আখ্যানটাকেই আরও জটিল, আরও বহুমাত্রিক করে তোলে। তার মানে এই দিঘিকে ঘিরে শুধু জলের গল্প নয়, এর সাথে ধর্মীয় সহাবস্থান, লোকবিশ্বাস, ইতিহাসের নানা স্তর জড়িয়ে আছে। নিঃসন্দেহে। আর এই সব কিছু মিলিয়েই জায়গাটার বর্তমান গুরুত্ব। আর এই গুরুত্ব যে শুধু অতীতের স্মৃতিতে আটকে নেই, তার একটা জীবন্ত প্রমাণও তো আছে। শোনা যায় প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের ৬ তারিখে এই দিঘির পাড়ে একটা বিশেষ আয়োজন হয়, একটা সমাবেশ বা জোয়ার, অনেকে জলসাও বলেন। এই তথ্যটা খুব জরুরি। এটা প্রমাণ করে যে
কমলা রানীর দিঘি, এর সাথে জড়িয়ে থাকা কিংবদন্তি, বিশ্বাস, এগুলো আজও স্থানীয় মানুষের জীবনে বেশ প্রাসঙ্গিক এবং সক্রিয়। এই বার্ষিক সমাবেশটা ঠিক কী উপলক্ষে হয়, কারা আসেন, সেখানে কি হয়, এগুলো আরও জানতে পারলে হয়তো এর বর্তমান তাৎপর্য আরও পরিষ্কার হতো। তবে এইটুকু তথ্যই যথেষ্ট এটা বোঝার জন্য যে জায়গাটা একটা জীবন্ত ঐতিহ্য বহন করছে। তাহলে এই জোয়ার বা সমাবেশকে আমরা কিভাবে দেখব? দেখুন, এই ধরনের সমাবেশগুলো সাধারণত কোনো পবিত্র জায়গা বা কোনো বিশেষ ঘটনা বা ব্যক্তিত্বকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এগুলো একই সাথে ধর্মীয়, সামাজিক আবার সাংস্কৃতিক মিলনক্ষেত্র। আচ্ছা। মানুষ এখানে আসে হয়তো প্রার্থনা করতে, মানত করতে বা ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করতে। আবার অনেকে হয়তো শুধু মেলা বা লোকসমাগমের অংশ হতেও আসেন। এই জোয়ার প্রমাণ করে যে কিংবদন্তিটা শুধু মুখে মুখে ফেরে না, এটা একটা বাৎসনিক আচারের মাধ্যমে নতুন করে প্রতিষ্ঠা পায়, যা সমষ্টিগত স্মৃতিকে বাঁচিয়ে রাখে। তার মানে ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এর সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই? একদম। এটা লোকজীবন আর লোকবিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা অনেকগুলো বিষয়ে ছুঁয়ে গেলাম। মৌলভীবাজারের রাজনগরের সেই বিশাল কমলা রানীর দিঘি, মানে সাগর দিঘি, তার সাথে জড়িয়ে থাকা রাজা সুবিদনারায়ণ আর রানী কমলার সেই করুণ কিন্তু শক্তিশালী কিংবদন্তি, প্রজাদের জন্য জল আনতে রানীর সেই আত্মত্যাগ, রাজার দেখা অলৌকিক স্বপ্ন, রানীর শর্ত দিয়ে ফিরে আসা আর শেষে আবেগের কাছে হেরে গিয়ে সেই শর্ত ভাঙা আর রানীর চিরতরে হারিয়ে যাওয়া। একই সাথে আমরা দেখলাম এর পেছনের বাস্তব উপাদানগুলো। দিঘির পাড়ে হজরত শাহ কুতুবুদ্দিনের মাজার আর মসজিদের সহাবস্থান, যা ভিন্ন ভিন্ন সময়ের বিশ্বাসের স্তর দেখাচ্ছে। হ্যাঁ, আর শুনলাম রাজা আর তার ছেলেদের সমাধির ধ্বংসাবশেষ নিয়ে স্থানীয় বিশ্বাস, রাজার ইসলাম ধর্মগ্রহণের লোকশ্রুতি, এগুলো গল্পটাকে আরও অনেকগুলো মাত্রা দিয়েছে। আর সবশেষে প্রতি বছর ৬ ফাল্গুনের সেই বার্ষিক জোয়ার বা জলসা, যা প্রমাণ করে এই জায়গা আর এর কিংবদন্তি আজও কতটা জীবন্ত। ঠিক। আসলে কিংবদন্তি, সম্ভাব্য ইতিহাস, প্রত্নতাত্ত্বিক ইঙ্গিত আর চলমান লোকবিশ্বাসের এই যে একটা জটিল বুনন, এটাই এই ধরনের জায়গাগুলোর আসল বৈশিষ্ট্য, আসল আকর্ষণ। আর যেমনটা আগেও বলছিলাম, আমাদের সূত্রও মনে করিয়ে দেয়, শুধু এখানে নয়, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য রানীদিঘি বা একই রকম জলাশয়ের কিংবদন্তিতে এই নারীর আত্মত্যাগের মোটিভটা বারবার ঘুরে ফিরে আসে। হ্যাঁ, এটা একটা বৃহত্তর সাংস্কৃতিক প্রবণতা মনে হচ্ছে। ঠিক তাই। আর এখানেই হয়তো আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন রেখে দেওয়া যায়, তাই না? কি প্রশ্ন? বাংলাদেশ জুড়ে ছড়িয়ে থাকা এই যে অসংখ্য রানীদিঘির কিংবদন্তি, এই আপাত করুণ গল্পের আড়ালে আর কোনো না বলা ইতিহাস বা সামাজিক সত্যি লুকিয়ে থাকতে পারে, বিশেষ করে জলের জন্য, যা কিনা জীবনেরই আরেক নাম। নারীর এই যে বারবার আত্মত্যাগের মোটিভ, এগুলো কি শুধুই গল্প, নাকি এগুলো তৎকালীন সমাজের জলসম্পদের সংকট, নারীর অবস্থান, ক্ষমতার কাঠামো, মানুষের বিশ্বাস, এই সব নিয়ে এমন কোনো গভীর ইঙ্গিত দেয় যা আমরা হয়তো এখনও পুরোপুরি বুঝতেই পারিনি, বাস্তবে হোক বা কল্পনায়? এই প্রশ্নটা না হয় থাকলো আমাদের শ্রোতাদের ভাবনার জন্য।